অ্যাডভোকেট ব্রিগেডিয়ার কাসেম সিদ্দিকী বলছেন যে নওশাদ সিদ্দিকী যদি আমাকে চায় আমি ভোটে দাঁড়াতে প্রস্তুত রয়েছি 26শে বিধানসভায়। তিনি বলছেন ভাঙড় থেকে এক ভাই লড়ুক, ক্যানিং থেকে যদি আরেক ভাই লড়ে তাহলে ক্যানিং এর মানুষ কিন্তু অক্সিজেন পাবে। কি বলবেন? কাসেম সিদ্দিকীকে ভাঙড়ে দেবেন, তিনি যাবেন ক্যানিং পূর্বে শওকত মোল্লার বিরুদ্ধে লড়তে। দেখুন, কাসেম সিদ্দিকী বলুন বা যে কেউ রামশ্যাম যদু মধু বলুন, তারা প্রত্যেকে তাদের গণতান্ত্রিক অধিকার আছে ভোটে দাঁড়াবার, ভোটে লড়ার, এবং কোন দলের হয়ে ভোটে লড়বে না লড়বে সেটা তার নিজস্ব ব্যক্তিগত স্বাধীনতা বা ব্যক্তিগত বিষয়। এবং একই সঙ্গে আইএসএফ বলে একটি রাজনৈতিক দল, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তার যিনি চেয়ারম্যান আছেন নওশাদ সিদ্দিকী, তারা ঠিক করবেন যে তার দলের প্রার্থী কাকে করবেন এবং কোথায় করবেন। কাসেম সিদ্দিকীকে ভাঙড়ে দেবেন, তিনি যাবেন ক্যানিং পূর্বে শওকত মোল্লার বিরুদ্ধে লড়তে, নাকি তিনি যেখানে ছিলেন নওশাদ সিদ্দিকী সেই তিনি ভাঙড়েই লড়বেন আবার পুনরায় এবং কাসেম সিদ্দিকী ক্যানিং পূর্বে দেবেন, নাকি আমডাঙ্গায় দেবেন, না অন্য কোথাও দেবেন, সেটা সম্পূর্ণটাই হচ্ছে আইএসএফের একটি রাজনৈতিক দল, তাদের একটা রাজ্য কমিটি আছে, তারা ঠিক করবে কাকে কোথায় প্রার্থী করবে বা না করবে। সেখানে আমার কোনো মন্তব্য বা কথা বলার জায়গা নেই। তবে এটুকু বলবো যে রাজনীতি বিমুক্ত কিছু হয় না, অরাজনৈতিক বলে কিছু হয় না। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রত্যেকটা মুহূর্তকে নিয়ন্ত্রণ করে পলিটিক্স। সেই পলিটিক্সকে যদি আমি বাইপাস করে বা পলিটিক্স থেকে যদি মুখ ঘুরিয়ে থেকে আমি মনে করি আমি ভালো থাকবো, আমার পরিবার, আমার সমাজ ভালো থাকবে, তাহলে কিন্তু তারা ভুল করে। ফলে পলিটিক্সে অবশ্যই বেশি বেশি করে ভালো মানুষ, সৎ মানুষ, যারা মানুষের জন্য কাজ করতে চায় তাদের পলিটিক্সে আসা উচিত। মানুষের জন্য কাজ করার জন্য পলিটিক্সে আসা এবং প্রশাসনের অংশ বা আইনসভায় পৌঁছানো খুব দরকার ভালো মানুষদের, এটুকু আমি বিশ্বাস করি এবং মনে করি। রাজ্য রাজনীতিতে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, তারা রাজনীতি করছে, কেউ বিধায়ক, কেউ এমএলএ, কেউ মন্ত্রী, বাবারও বহুত দুর্নীতি। সেই জায়গায় নওশাদ সিদ্দিকী ফুলপুরা শরীফ থেকে এসে প্রথমবারেই কিন্তু তিনি সফল হয়েছে, ভাঙড় থেকে জিতেছেন। ইতিমধ্যেই আমরা খবর পাচ্ছি কাসেম সিদ্দিকী সহ সাফির সিদ্দিকী ভাই সাহেব সহ আরও বেশ কয়েকজন ভাইজান তারা কিন্তু রাজনীতি করার জন্য প্রস্তুত রয়েছে। এটাকে আপনি কেমনভাবে দেখছেন? না, এই একই প্রশ্নটা একই উত্তর, যে ব্যাপারটা হচ্ছে রাজনীতি সবাই করতে পারে এবং কোন রাজনীতি করবে সেটাও তাই। বর্তমানে যে কালিমালিন রাজনীতি, সেই জায়গায় কি কতটা সুবিধা? অবশ্যই, যে এখন রাজনীতি মানে হচ্ছে মনে করা হয়, সাধারণ মানুষ মনে করে, বিশ্বাস করে রাজনীতি হচ্ছে দুর্নীতিবাজদের আখড়াখানা, চোর গুন্ডা তেঁদর বাঁদর খুনি বদমাস তারা সব রাজনীতির ময়দানে ভিড় করে ফেলেছে। তাই রাজনীতি যেটা নীতির রাজা সেটাকে আজকের কলুষিত প্রায়। ফলে মানুষ এই রাজনীতি করারকে ঘেন্নার চোখে দেখে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি পীর সাহেবরা, পীরজাদারা, ভালো মানুষরা, সৎ মানুষরা, খোদাবিরু মানুষরা, পরকালীন জবাব দিয়ে চেতনা সম্পন্ন মানুষরা, তারা যদি রাজনীতি আসে, রাজনৈতিক দল করে, এবং আমরা তখন বিশ্বাস করি সেই মানুষগুলো তাদের ব্যক্তিগত বা পারিবারিক আখের গুছবার নয়, তারা কাজ করবে মানুষের জন্য, সমাজের জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা পলিটিক্স করবে, নিজেদের জন্য বা নিজের পরিবারের জন্য নয়। ফলে সেই সমস্ত লোকদেরকে রাজনীতিতে অবশ্যই স্বাগত এবং তাদেরকে রাজনীতি তারা সফল হোক এবং তারা মানুষের সেবা করার, মানুষের পাশে থেকে কাজ করার সুযোগ পাক, এটা আমি বিশ্বাস করি এবং মনে করি। ফুলপুরা শরীফের মানে যারা হুজুরা রয়েছে, সেই সব সারা রাজ্যে যত ভালো শিক্ষিত মানুষ রয়েছে, তাদের কি সক্রিয় রাজনীতিতে এসে রাজনীতি করা উচিত? অবশ্যই সব ভালো মানুষদেরকে রাজনীতি আসা দরকার। রাজনীতি হচ্ছে নীতির রাজা, অর্থাৎ সেখানে আজকের বললাম যে আজকের জন্ম যখন একটা শিশু, তার জন্ম সার্টিফিকেটটা কোথা থেকে পাবে, কবে পাবে, কিভাবে পাবে, সবটাই ঠিক করে রাজনীতি। ঠিক মরে গেলে সেই শিশুটাই যদি মরে যায় যখন, কতদিনে সেই ডেথ সার্টিফিকেট পাবে, কোথা থেকে পাবে, সেটা সবটাই ঠিক করে রাজনীতি। আপনার রাস্তার বাড়ির সামনে রাস্তাটা 9 ফুট হবে না 6 ফুট হবে, ঠিক করে রাজনীতি। আপনার বাড়ির সামনে রাস্তাটা ঢালাই হবে না পিচ হবে, ঠিক করে রাজনীতি। ফলে মুসলিমরা, দলিতরা, আদিবাসীরা তারা চাকরি বাকরির সুযোগ সুবিধা পাবে না পাবে, নাকি তারা বঞ্চিত উপেক্ষিত থাকবে, এটাও ঠিক করে রাজনীতি। অর্থাৎ জীবনের প্রতিটা মুহূর্তকে নিয়ন্ত্রণ করে রাজনীতি। সেখানে অবশ্যই ভালো মানুষ, সৎ মানুষ, তারা বেশি বেশি যদি আসে, তাহলে কিন্তু রাজনীতি আজকে যেটা কলুষিত হয়ে গেছে তার মহিমান্বিত রূপ আবার ফিরে পাবে এবং তাতে দেশ এগোবে, সমাজ এগোবে এবং আমার সর্বোপরি আমার ভারতবর্ষ এগোবে এবং সেখানে ভালো মানুষদের অবশ্যই রাজনীতিতে আসা দরকার বেশি বেশি করে। বর্তমান রাজনীতিতে দুর্নীতির আখড়া এবং একটা নর্দমা হয়ে গেছে। সেই জায়গায় ভালো মানুষগুলো এসে শেষ জামানায় আমি মুসলিম ধর্মাবলম্বী মানুষ,
বিশ্বাস করি, মুসলিম ধর্মের প্রতি বিশ্বাস করি, সেই জায়গায় সুন্দর পরিবেশ ফিরে আসার সম্ভাবনা কতটা দেখছেন? দেখুন, আমি একজন মুসলিম হিসাবে বিশ্বাস করি যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 23 বছরের নবুয়তি জীবনের মধ্য দিয়ে রাষ্ট্র ব্যবস্থাকে কবজা করেছিলেন। রাষ্ট্র ব্যবস্থা কবজা করতে না পারলে রাষ্ট্রের মানুষকে ভালো রাখা যায় না। আর তাছাড়া শুধু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, আপনার পূর্ববর্তী সমস্ত নবীরা, দাউদ আলাইহিস সালাম তিনি নবী ছিলেন এবং রসুল ছিলেন। তিনি একদিকে নবী রসুল থাকার সাথে সাথে তিনি কিন্তু রাষ্ট্রের প্রধান ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন। মানে ইদ্রিস আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন। ফলে নবীরা রাষ্ট্রপ্রধান ছিলেন। আজকে আমাদের খেলাফে রাশেদিনরা তারা একদিকে স্থানীয় মসজিদের ইমাম এবং একই সঙ্গে সে মানে স্থানীয় গভর্নর। ফলে ইসলাম রাজনীতি বিভক্ত নয়, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। সেখানে অর্থনীতি আছে, রাজনীতি আছে, আছে সমাজনীতি আছে, যুদ্ধনীতি আছে, পরিবেশ নীতি আছে, পরিবার নীতি আছে, পররাষ্ট্রনীতি আছে, সব কিছু আছে, কমপ্লিট কোড অফ লাইফ। ফলে সেখানে রাজনীতি বিমুক্ত যদি কেউ ভাবে বা মনে করে ইসলাম বা মুসলমানরা থাকবে, তারা কিন্তু বেকুব এবং তারা মূর্খের স্বর্গে বাস করছে। তাই মনে করি এবং বিশ্বাস করি মুসলিমরা যারা সত্যিকারের মুসলিম মানে ইসলামকে যারা জানে এবং বোঝে, ওই বাপ কেলে মুসলিম না, বাপ মুসলিম নাম ছিল গরুর মাংস খায় তাই মুসলিম তা নয়, যারা ইসলাম জানে এবং বোঝে। ইসলাম আসলে মুসলিম সেই তো যে ব্যাপারটা হচ্ছে ইসলামের যে সুনির্দিষ্ট নীতিমালাকে গ্রহণ করেছে এবং পালন করে, সেই কিন্তু প্রকৃত অর্থে মুসলিম। সেই মুসলিম বা প্রত্যেকটা মুমিন মুসলমানকে তাদের কিন্তু রাজনীতি করা দরকার। কিন্তু কোন রাজনীতি? আজকে যেভাবে রাজনীতি চলছে সেই রাজনীতি না। আসলে স্রোতে ভাসে কোনগুলো? স্রোতে ভাসে মরা, আবর্জনা, খড়কুটো, তারাই স্রোতে ভাসে। স্রোতের বিপরীতেই তো প্রকৃত জীবন। সেই স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আজকের রাজনীতি যেটা কলুষিত হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে, পচে গেছে রাজনীতি, মানুষের ঘেন্না ধরে গেছে যে রাজনীতি, সেই রাজনীতি নয়। আজকের রাজনীতির যেটা মানে প্রকৃত মহিমান্বিত রূপ হওয়া দরকার, নীতির রাজা, সেই রাজনীতি সমাজের বুকে, রাষ্ট্রের বুকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য আজকের শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, ভালো মানুষ, সৎ মানুষ তাদেরকে এগিয়ে আসতে হবে এবং রাজনীতির যে সত্যিকারের মহিমান্বিত রূপকে সমাজের বুকে প্রতিষ্ঠা দিতে হবে। তাতে কি হবে? তাতে সমাজ বাঁচবে, সমাজের মানুষ ভালো থাকবে, সেখানে হিংসা হানাহানি সেখানে থাকবে না, অনেক কমে যাবে এবং সত্যিকারের মানুষ তাদের উন্নয়ন পাবে, আমাদের সমাজ এগোবে, দেশ এগোবে। সেই রাজনীতিতে অবশ্যই সব ভালো মানুষদের আমরা আহ্বান জানাচ্ছি এবং তারা আসুক এবং আমরাও সবাই আসুন একসঙ্গে আমরা সেই পলিটিক্স করি মানুষের জন্য, মানবতাকে সবার ঊর্ধ্বে স্থান দেওয়ার জন্য। এবং সেখানে তিনটে জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে যারা রাজনীতি করতে চায়। একটা হচ্ছে কালেকটিভ লিডারশিপ। আমি এবং আমরা কয়েকজন যা বলবো বা যা করব তাই হবে না, কালেকটিভ লিডারশিপ থাকতে হবে এবং থাকতে হবে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা। সেখানে আমরা দুজন তিনজন সব কিছুর হিসেব নিকেশ রাখবো, সব কিছু ঠিক করব এবং বাকিগুলো বাকিদের ওপর চাপিয়ে দেব। আমরা কোথায় কার সঙ্গে জোট করব, কোথায় কার সঙ্গে বসবো, আমরা একজন বা দুজন ঠিক করব, বাকি সবাইকের ওপর চাপিয়ে দেবো, না, হবে না। স্বচ্ছতা থাকতে হবে এবং একই সঙ্গে ইন্টারনাল ডেমোক্রেসি থাকতে হবে, আভ্যন্তরীণ গণতন্ত্র থাকতে হবে। সেখানে কোনো একজন এক জায়গায় বসে থাকবে আর বাকিরা সবাই এসে হুজুর হজরত করবে, এই পলিটিক্স কিন্তু বেশি দিন চলতে পারে না, বেশি দূর এগোতে পারে না। তাই ইন্টারনাল ডেমোক্রেসিও থাকতে হবে, আভ্যন্তরীণ গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত থাকতে হবে। এই তিনটে জিনিস যদি থাকে, ইন্টারনাল ডেমোক্রেসি, ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা এবং কালেকটিভ লিডারশিপ, যে যৌথবদ্ধভাবে নেতৃত্ব, কালেকটিভ লিডারশিপ, যৌথ নেতৃত্ব, এইগুলো তিনটে জিনিস যদি সেই রাজনীতির মধ্যে থাকে, সেই দলের মধ্যে থাকে, সেই সংগঠনের মধ্যে থাকে, সেই সংগঠন এগোবে এবং ভুল রাজনীতিকে সরিয়ে দিয়ে এই ন্যায়পরায়ণ মানুষের রাজনীতি আরও প্রতিষ্ঠা পাবে। এই দেশের বুকে, এই সমাজের বুকে মানুষ ভালো